আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। এমপি নিক্সনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে নির্বাচন কমিশনের কমিটি, আজকালের মধ্যেই মামলা। ভুয়া পরোয়ানা বন্ধে হাইকোর্টের ৭ নির্দেশনা, কার্যকরের আগে আদালত থেকে নিশ্চিতের তাগিদ। সিলেটে পুলিশের হেফাজতে মৃত তরুণের আবারও ময়নাতদন্ত হবে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন। ২-১ দিনের মধ্যে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। চর ভদ্রাসন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ইয়োনো জেসমিন সুলতানার সঙ্গে ফোনে এসি ল্যান্ডকে গালাগাল করেন নিক্সন চৌধুরী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফোনালাপ ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও সেই অডিও নিজের নয় বলে দাবি করেছেন নিক্সন চৌধুরী। আচরণবিধি লঙ্ঘন করেননি বলেও দাবি করেছেন তিনি। তবে প্রধান নির্বাচন কমিশনার বললেন যথেষ্ট আলামত রয়েছে। আমাদের যে নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য আমাদের কাছে যে আলামত আছে সেই আলামতগুলো যথেষ্ট, সেজন্য মামলা হবে। এরপরে থানায় তদন্ত করে যেরকম পাবে সেরকম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা পড়েছে। এখন মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে, মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করব। আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি অনিয়ম থেকে থাকে সেগুলো নিয়ে আরেকটা তদন্ত কমিটি হবে। এর আগে ঢাকা ৫ ও ১৮ আসনের উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্মকর্তারা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার বিষয়ে জানাতে ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি কি, আপনি কতটুকু জানতে পেরেছেন এবং কখন নাগাদ এই মামলাটি হতে পারে? আসলে এমপি নিক্সন চৌধুরীর মামলার বিষয়টি আমরা কিন্তু কথা বলেছিলাম ফরিদপুর রিটার্নিং কর্মকর্তা সিনিয়র নির্বাচন অফিসার নওয়াবুল ইসলামের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে আজকে দুপুরে পরেই কিন্তু নির্বাচন কমিশন থেকে তাকে জানানো হয়েছে মামলা করতে হবে এবং তিনি বাদী হয়ে মামলা করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমি সন্ধ্যার পরেও কথা বলেছিলাম নির্বাচন রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলামের সঙ্গে যে কখন কিভাবে মামলাটি হবে সেই বিষয়ে আমাদেরকে একটু জানান। তিনি যেটি বলেছেন যে আজকে রাতের যে কোনো সময় মামলাটি হবে, সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা মামলাটি করব। যেহেতু চরভদ্রাসন উপজেলা উপনির্বাচনের ঘটনা কেন্দ্র করে বিষয়টি আসছে, যে সে কারণেই চরভদ্রাসন থানায় আমি বাদী হয়ে সেই এজাহারটি দাখিল করবো, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো আপনাকে বলে রাখি আমি কিন্তু কথা বলেছিলাম ফরিদপুরের ৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সঙ্গে। তিনি এইপিওর সঙ্গে তিনি যেটি আমাদেরকে বলেছেন যে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন যে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমার বিরুদ্ধে প্রশাসনকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ তুলেছেন। এবং পাশাপাশি গতকালকেও আপনারা জানেন যে ঢাকাতে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে কিন্তু তিনি বলেছেন যে তার বক্তব্য সুপার ইম্পোজ করা হয়েছে বা ভিন্ন প্রক্রিয়ায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে, এই অভিযোগটা তিনি তোলেন। তো এই বিষয়ে আমি কিন্তু কথা বলেছিলাম চরভদ্রাসনের উপজেলার নির্বাহী অফিসার। তিনি বলেছেন যে বক্তব্যটি সোশ্যাল মিডিয়াতে এসেছে সেই বক্তব্য হুবহু একটি দাড়ি কমাস বা কোনো কিছু কিন্তু পরিবর্তন ঘটেনি, যা বলেছেন সেটাই কিন্তু এসেছে। তবে কোন প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়াতে গিয়েছে সেটা কিন্তু তার জানা নাই বলে আমাদের জানান। মফিজুর রহমান, আরেকটি বিষয় জানতে চাই যে এই ব্যাপারে আজকে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন ফরিদপুর আওয়ামী লীগের নেতারা, সেইখানে আওয়ামী লীগের পক্ষ থেকে কি বলা হয়েছে?
আপনি জানেন যে দুপুরে কিন্তু আজকে জেলা আওয়ামী লীগের কমিটির সিনিয়র নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক যারা ছিলেন তারা কিন্তু জেলা প্রশাসকের কাছে গিয়েছে এবং তারা বলেছেন যে স্বতন্ত্র সংসদ সদস্যর আচরণে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এটা তারা প্রত্যাশা করেন এবং তারা দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনার কারণে এবং তারা ন্যায় বিচার এবং বিচার দাবি করেছেন যেহেতু যে ঘটনা ঘটিয়েছে সেটা সরকারের ভাবমূর্তির প্রশ্নের একটি ব্যাপার বলে তারা মন্তব্য করেন। আমি এই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদের সঙ্গে। তিনি যেটি আমাদেরকে বলেছেন যে সরকার উন্নয়নের কাজ করে চলছে এবং সরকারি রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারি প্রশাসনের লোকজন সকলের সহযোগিতা নিয়ে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। সেখানে কোন সংসদ সদস্য যদি এরূপ বিরূপ আচরণের সরকারের প্রভাব ক্ষতি করে সেক্ষেত্রে অবশ্যই তাকে ছাড় দেওয়া হবে না, যে মানেন বা যে ব্যক্তি হোক। সে কারণে কিন্তু তারা ন্যায় বিচার দাবি করেছেন এবং এই বিষয়টি সুস্থ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয় সেই বিষয়টি তারা দাবি করেছেন। মফিজুর রহমান, আরেকটি বিষয় যে জেলা প্রশাসনের সঙ্গে বোঝাই যাচ্ছে যে এমপি নিক্সন চৌধুরীর এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই ব্যাপারে প্রশাসন কি সঠিকভাবে কাজ করতে পারছে কিনা? প্রশাসনের কর্মকর্তা যেমন ডিসি, টিওনো, ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা এখন এই বিষয়ে কি বলছেন? আপনি জানেন যে ফরিদপুর 4 আসনটি কিন্তু 3টি উপজেলা নিয়ে গঠিত। একটা হচ্ছে ফরিদপুর চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা। এই 3টি উপজেলার নির্বাহী অফিসারগণ এবং এসিল্যান্ড অর্থাৎ সহকারী কমিশনার ভূমি এরা কিন্তু তাদের নিরাপত্তাহীনতার কথা বলে লিখিতভাবে কমপ্লেন করেছে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যে কারণেই কিন্তু ফরিদপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিষয়টি সর্বোচ্চ লেভেল বা সর্বোচ্চ জায়গায় তারা এই অভিযোগের প্রেক্ষাপটে তারা কিন্তু লিখিত কমপ্লেন করেছে। এবং আপনি জানেন যে সরকারি যে প্রশাসন কর্মকর্তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠন কিন্তু ফরিদপুর জেলা থেকে যে সুপারিশ গেছে তারই প্রতিফলনে কিন্তু আজকে কিন্তু ঢাকাতে তারা মিটিং করেছে এবং তারাও কিন্তু এই বিষয়টির সুষ্ঠু সমাধান এবং ন্যায় বিচার তারাও প্রত্যাশা করেছেন। স্বাভাবিকভাবে বলা চলে যে এই মুহূর্তে কিন্তু প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় এমপির যে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে এটা কিন্তু একদম একেবারে দৃশ্যমান। তো আমি কথা বলেছিলাম ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে, তারা যেটি বলেছেন যে ফরিদপুর ইতিহাসে স্বাধীনতার পর যেসব এমপি হয়েছেন, যারা এমপি হয়ে মাননীয় এমপি হয়ে কাজ করেছেন তাদের কেউ কিন্তু এরকম ঘটনা ঘটায়নি যেটা ফরিদপুর 4 সঙ্গে বর্তমান এমপি করেছেন। স্বাভাবিকভাবে ফরিদপুর বাসীও মনে করে এটা অবশ্যই তাদের জন্য সম্মানের একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি আচরণটা করতে পারেন, একজন জনপ্রতিনিধি যদি আচরণ করতে পারে সেক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবে বা কি সাধারণ মানুষের অবস্থা কি হবে, এমনটি প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে ফরিদপুরের সুশীল সমাজের লোকজন। মফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঢাকা 5 আসনে উপনির্বাচনের প্রচারের শেষ মুহূর্তেও দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুরে যাত্রাবাড়িতে বিএনপির পথসভায় আওয়ামী লীগ কর্মীদের ধাওয়ার কারণে সংঘর্ষের সূত্রপাত বলে অভিযোগ বিএনপির প্রার্থী। তবে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলছেন শনিবার সুষ্ঠুভাবেই ভোট হবে ঢাকা 5 আসনে। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে বিএনপির নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তখনই পাশের গলি থেকে নৌকার স্লোগান নিয়ে সমাবেশের দিকে এগিয়ে যান কয়েকশো লোক। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এর মধ্যেই বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ সহ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আবারও শুরু হয় সংঘর্ষ। এ সময় বিএনপি প্রার্থী বলেন, শনিবার ভোটের দিন কোনো বাধা এলে যাত্রাবাড়ি থেকেই শুরু হবে আন্দোলন। স্পষ্ট করে বলতে চাই, যদি এখানে কোনো বাধা প্রাপ্ত হয় জনগণ, তাহলে এখান থেকে শুরু হবে সরকার পতনের আন্দোলন। এদিকে আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম দিনভর ব্যস্ত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে ঘরোয়া বৈঠকে। এ সময় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি। আমাদের শেষ সময় আমরা ঘরে ঘরে যাচ্ছি, ঘরে ঘরে গিয়ে আমাদের ভোট প্রার্থনা করছি। আর আমাদের সভা সমিতি যেগুলো আছে এগুলো আর হবে না। জনগণের কথায় আমি বুঝতে পারতেছি যে আমি শতভাগ নিশ্চিত আমি নির্বাচনে জয় হব ইনশাআল্লাহ। এই উপনির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান ভোট সুষ্ঠু হবে, তবে বিএনপির পোলিং এজেন্টরা নিরাপত্তা চাইলে তা দিতে প্রস্তুত কমিশন। যদি কেন্দ্রে আসার সময় কোনো এজেন্ট অথবা প্রার্থী মনে করে যে তার এজেন্ট আসতে তার নিরাপত্তাহীনতার মধ্যে যদি থাকে তাহলে তারা সাহায্য সহযোগিতা করবে, এরকম কথা হয়েছে। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় ঢাকা 5 আসনটি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গ্রেপ্তার করার আগে পুলিশকে ভালোভাবে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভুয়া পরোয়ানা প্রতিরোধে এরকম 7টি নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে সাধারণ মানুষ ভোগান্তি থেকে রেহাই পাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। মামলাই হয়নি, অথচ ভুয়া পরোয়ানায় গত বছর গণস্বাস্থ্য কেন্দ্রের আওলাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। কারাভোগও করতে হয়েছে প্রায় 4 মাস। তাকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে কিনা জানতে ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন আওলাদ হোসেনের স্ত্রী। পরে মুক্তি পান আওলাদ। ভুয়া পরোয়ানার সাথে জড়িতদের খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। এরকম ঘটনা রোধে যথাযথভাবে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে 7 দফা নির্দেশ দেয় হাইকোর্ট। আদালত বলেছে, পরোয়ানার মধ্যে আসামির নাম, ঠিকানা, মামলার নম্বর সহ সব তথ্য সংযুক্ত করতে হবে। এছাড়া পরোয়ানা যে কার্যকর করবেন তার নাম, ঠিকানা ও পদবিও উল্লেখ করতে হবে। যে এই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে তার সংশ্লিষ্ট স্বাক্ষর, তার সিল, তার মোবাইল নাম্বার সহ এই গ্রেপ্তারি পরোয়ানা উল্লেখ করতে হবে, যেন সংশ্লিষ্ট থানা এবং যে গ্রেপ্তার হবেন সে যেন তার কাছে ফোন করে জানতে পারেন যে আসলে গ্রেপ্তারি পরোয়ানা সঠিক কিনা। কারণ এরকম হওয়া উচিত যে ভুয়া ওয়ারেন্টে আমার মতো ব্যক্তি যেন অন্য কোনো আদালতে এরকম হয়রানির শিকার না হয়। এ নির্দেশনার পর ভুয়া পরোয়ানায় কেউ আর হয়রানি হবে না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এর মাধ্যমে সাধারণ মানুষের যে ভোগান্তি, নিরীহ মানুষের যে ভোগান্তি, প্রতারকরা যে মানুষকে ভোগান্তির শিকার করে, সেখান থেকে মানুষের রেহাই পাবে। স্বরাষ্ট্রের 2 সচিব, আইন সচিব, আইজিপি, আইজি প্রিজন সহ সংশ্লিষ্টদের এ আদেশ কার্যকরে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমেদের মরদেহ আবারও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ঘটনাস্থল, বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছে পিবিআই এর ক্রাইম সিন ইউনিট। আর পলাতক এসআই আকবর ভুইয়া যাতে দেশ ছাড়তে না পারেন সেজন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় রোববার রাতে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। বুধবার আবারও রায়হানের ময়নাতদন্তের আবেদন করেন মামলার সাবেক তদন্ত কর্মকর্তা মোহাম্মদ বাতেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AHM মাহফুজুর রহমান। মামলার তদন্তভার পিবিআই এর কাছে হস্তান্তর হওয়ায় বুধবার দুপুরে ঘটনাস্থল, বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন ও আলামত সংগ্রহ করেন সংস্থাটির সদস্যরা। আমরা নথি পর্যালোচনা করে দেখতে পেলাম পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন দিয়েছে, তো জেলা ম্যাজিস্ট্রেটের যে আছে অনুমতি দান করেছেন এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, কিন্তু লাশ উত্তোলন করা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা করা হবে। এদিকে পলাতক বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর ভুইয়া যেন দেশের বাইরে যেতে না পারেন সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তে। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা চালাচ্ছি, পাশাপাশি সে সীমান্ত অতিক্রম করে যেন বাইরে চলে যেতে না পারে সেজন্য জেলা পুলিশের যে সমস্ত ইমিগ্রেশন চেকপোস্ট আছে সেগুলোকে সতর্ক নজরদারি দেওয়া হয়েছে, ওখানে ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেই মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন পিবিআই। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সিলেট ও ঢাকা নবাবগঞ্জে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পিবিআই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করছে বলেও জানান তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনার তদন্ত প্রতিবেদন দ্রুত দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য যেটা প্রয়োজন, যে সঠিক তদন্ত, সেইটা আমাদের যেটা আমরা করার সেটা আমরা করছি। আমরা আমাদের পুলিশ তদন্তর পরে আমরা নানানভাবে এগুলোকে আমরা দেখি। আমরা কোনো ক্ষেত্রে আমরা যদি মনে করি যে
আমরা পিবিআই নতুন করে পিবিআই ফর্ম করছি। পিবিআই এর মানে আরও মানে সঠিকভাবে তদন্ত করার জন্য পিবিআইকে দেওয়া উচিত, আমরা সেই কাজটুকু করছি। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, আমরা যে ঘটনাটি দেখেছি, যে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে গ্রেপ্তারে কি কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, সে বিষয়ে আমাদেরকে জানান। এই ঘটনার সাথে সম্পৃক্ততা সম্পর্কে যদি আমরা বলতে চাই, সেটি হচ্ছে গত শনিবার রাত্রে রায়হান নামক এক যুবককে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয় এবং আমরা সিসিটিভি ফুটেজে সেটাও দেখেছি এবং রাত 3টার পরে তাকে ফাঁড়িতে আনা হয় এবং তাকে অনেকটা সুস্থ অবস্থাতেই আসলে সে ফাঁড়িতে প্রবেশ করে। পরবর্তীতে সে যখন 3 ঘন্টা পর বের হয় তখন তাকে বেশ খানিকটা অসুস্থ দেখতে পাওয়া গিয়েছে এবং তার পরবর্তীতে আসলে তার লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায়। পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং ফাঁড়িতেই তাকে পুলিশরা নির্যাতন করেছে। এ সংক্রান্ত বিষয়ে যে নিহত রায়হান, তার স্ত্রী রোববার রাত্রিতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের 3টি ছিল সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের উপর এবং মূল অভিযুক্ত ছিলেন, যদিও উনি কোনো সংখ্যা উল্লেখ করেনি, কারণ নাম উল্লেখ করেনি, তারপরও যেহেতু বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন এসআই আকবর হোসেন ভুইয়া। তো যেহেতু ওনার নিয়ন্ত্রণাধীন এই পুলিশ ফাঁড়ি, সেহেতু দোষ তো ওনার উপরই বর্তায়। তো এই ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশের যে বিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর গত সোমবার এসআই আকবর হোসেন ভুইয়া সহ 4 জনকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করে। এর পরপরই কিন্তু এই এসআই আকবর ভুইয়া পলাতক রয়েছে কিংবা তাকে আসলে পাওয়া যাচ্ছে না, কিন্তু বাকি 6 জন কিন্তু পুলিশ লাইন্সে আছেন এবং নিয়ম অনুযায়ী এই ধরনের ঘটনায় কেউ যদি বরখাস্ত হয় কিংবা কেউ যদি প্রত্যাহারকৃত হয়, তারা পুলিশ লাইন্সে থাকে এবং তাদের 3 বেলা হাজিরা খাতায় সিগনেচার করতে হয়। এই ধরনের তথ্য আমরা পেয়েছি, কিন্তু গত এখন পর্যন্ত প্রায় 60 ঘন্টা ধরেই কিন্তু লাপাত্তা এই এসআই আকবর ভুইয়া। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সিলেটের পুলিশ কমিশনার যিনি রয়েছেন, তিনি যেটি জানিয়েছেন যে আসলে সে ওই ঘটনার পর থেকে, অর্থাৎ যখন তাদের বিরুদ্ধে একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই সংবাদটি শোনার পরপর সেই পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের বা তাকে আটকের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। অপরদিকে আজ আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে সে যাতে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে দেশের বাইরে যেতে না পারে, সেজন্য প্রত্যেকটি ইমিগ্রেশন পুলিশে তার ছবি দেওয়া হয়েছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে তাকে দেখা মাত্র গ্রেফতার করা হয়, সেই ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। মাধব, এই পুলিশের এই কর্মকর্তা আকবর, তিনি কতদিন ধরে এই সিলেটের এই বন্দরবাজার এইখানে এই পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন এবং তার আচরণ কেমন ছিল, সাধারণ মানুষের সঙ্গে তিনি এর আগে কেমন ব্যবহার করেছেন, তার বিরুদ্ধে এই ধরনের আর কি কি অভিযোগ আছে? সে বেশ কয়েক বছর ধরেই এই পুলিশ ফাঁড়ির দায়িত্ব রয়েছে। এর পাশাপাশি যদি বলে থাকি, সিআরটি পুলিশের কিন্তু সে একজন নিয়মিত সদস্য এবং তার বিরুদ্ধে অভিযোগ বলতে এই ঘটনার পরে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে, কিন্তু কেউই থানায় কিংবা আদালতে বা আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়নি বা তার বিরুদ্ধে থানায় কোনো ধরনের অভিযোগও কেউ করেননি। তবে এই ধরনের অভিযোগ আমরা পাচ্ছি যে যেহেতু রাতে পুলিশরা টহল দেয়, সেহেতু ভোরবেলা কিংবা রাত্রিতে যখন কোনো যাত্রী রিক্সা বা সিএনজি অটোরিক্সা দিয়ে চলাচল করত, তখন বিভিন্ন সময়ে এই আকবরের নেতৃত্বে যারা থাকতেন তারা হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেন। মাধব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক 14 আসামির রায় ঘোষণা আগামী 27 অক্টোবর দুপুরে আদালতের রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষে বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এ তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল জানিয়েছেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী যুক্তিতর্কের অবশিষ্ট অংশ আদালতে উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ঠিক করে না বিচারক।
মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে 74 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবীরা। একই সঙ্গে এ মামলায় জামিনে থাকা 8 আসামিকে নিজ নিজ আইনজীবীর জিম্মায় ফের জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে গত 30 সেপ্টেম্বর এ মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে মিন্নিসহ 6 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনকে খালাস দেয় আদালত। গত বছরের 26শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। আদালতে আইন উপস্থাপন এবং যুক্তিতর্ক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পেরেছি যে আসামিরা জড়িত এবং সর্বোচ্চ শাস্তি বিধানের আমরা দাবি রেখে আমরা যুক্তিতর্ক আজকে শেষ করেছি। আদালত আগামী 27 অক্টোবরে রায় ঘোষণা করবে। আমরা আশা করি যে 27 অক্টোবর এই সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। আবারও পুলিশ হেফাজতে আসামি হত্যার অভিযোগ উঠেছে। এবার ঢাকার নবাবগঞ্জ থানায় হেফাজতে থাকা আসামি মামুনকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। তবে পুলিশ বলছে আত্মহত্যা করেছে সে। হাজতের টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নবাবগঞ্জ থেকে রোববার মুন্সিগঞ্জের শ্রীনগরের রাজিয়া সুলতানার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামুনের সম্পৃক্ততার অভিযোগ তুলে এলাকাবাসী তাকে পুলিশে দেয়। মঙ্গলবার নবাবগঞ্জ থানা হাজতে সেই মামুনের মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি মামুনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সারা রাত ওইখানে মারছে, মারার পরে সারা সোমবার দিন সারাদিন রাখার পরে ওই মহিলা লাশ দাফন হয়েছে মঙ্গলবার দিন। 20 মিনিট পর পুলিশ বলতেছে আমার ভাই থানায় নাকি আত্মহত্যা করছে। আমার স্বামীরা মারছে, আমার স্বামীর কোনো দোষ আছিল না। আমার স্বামীর কি অবস্থা সেটা মারছে, গলাগুলা কাইটা লাইছে রে। এদিকে পুলিশ বলছে রাজিয়া সুলতানা হত্যা মামলাতে মামুনকে আসামি করা হয়। তাকে আদালতে তোলার আগে হাজতের টয়লেটে গিয়ে আত্মহত্যা করে সে। আমি হাজতে তার পরিহিত লুঙ্গি দিয়ে বাথরুমের ভিতরে ফাঁসিয়ে মারা গেছে এবং এটা নির্বাহী যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ডিসি স্যার যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছিল সে ম্যাজিস্ট্রেট নিজেই তোলতাল করতে পোস্টমর্টম করে পাঠিয়েছে। মামুনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭৫ বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আগামী 22 নভেম্বর পরবর্তী তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন আদালত। আদালতে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দেয়নি তদন্তকারী সংস্থা। পরে সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন দিন ধার্য করেন। 2012 সালে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরে শেরেবাংলা নগর থানায় নিহত মেহেরুন রুনির পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। সাগর রুনি হত্যাকাণ্ডের পরে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগর থানার পুলিশ ও পরে ডিবি এই মামলার তদন্ত ভার পায়। এরপর আদালত র্যাবকে মামলা তদন্তের নির্দেশ দেয়। রাজধানীর হাতিরঝিলে মরদেহ পাওয়া শিক্ষার্থী মেহেদি পাসপোর্টের দালালি করতেন, এমন তথ্য দিয়েছে পুলিশ। কাজ করিয়ে নিতেন আহসান ও আলাউদ্দিনকে দিয়ে। সম্প্রতি এরা দুজন মেহেদির 2,80,000 টাকা আত্মসাৎ করলে বাধে দ্বন্দ্ব। এর জেরেই মেহেদিকে হত্যা করে মরদেহ হাতিরঝিলে ফেলে দেওয়া হয়। এরই মধ্যে মেহেদি হত্যা মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর হাতিরঝিলের লেকে সোমবার বিছানার চাদর, মশারি ও পলিথিনে মোড়ানো বিকৃত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছে একটি কাগজের মোবাইল নম্বর খুঁজে পায় পুলিশ। সেই সূত্র ধরে পাওয়া যায় আহসানকে। পরে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয় আহসান ও তামিমকে। আর মহানগর আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন আলাউদ্দিন ও রহিম। পুলিশ বলছে মেহেদি ও গ্রেপ্তারকৃতরা পাসপোর্ট দালাল চক্রের সদস্য। এ চক্রে রয়েছে মেহেদির বাল্যবন্ধু আহসান ও তার আত্মীয় আলাউদ্দিন। মূলত এই সকলেই ছিল দালাল, এটা চক্রের দালাল, মানে পাসপোর্ট বানানোর দালাল চক্রে জড়িত। এবং এর সাথে আবার পাসপোর্টের কিছু লোকজন, এই কাজটা করার জন্য পাসপোর্টের কিছু লোকজন জড়িত। সেই নামগুলি আমরা বের করার চেষ্টা করছি। পুলিশ জানাচ্ছে গত 12 আগস্ট 3টি পাসপোর্ট সংশোধনের জন্য ঢাকায় আসে মেহেদি। এজন্য আলাউদ্দিনকে 1,80,000 ও আহসানকে দেয় 1 লাখ টাকা। সেই টাকা আত্মসাৎ করে মেহেদিকে হত্যার পরিকল্পনা সাজায়। 10 অক্টোবর মেহেদিকে আহসানের খিলক্ষেতের বাসায় ডেকে এনে শ্বাসরোধ করে হত্যা করে।
পরে তামিম ও রহিমের সহায়তায় মরদেহ ফেলে যায় হাতির ঝিলে। খিলক্ষেত থানায় ওই তামিমের বা ইয়ার বাসায় নিয়ে তাকে হত্যাকাণ্ড করে এবং প্রথমে তাকে ঘুমের ওষুধ খাওয়ায়, পরে শ্বাসরুদ্ধ করে মশারি পেঁচে যখন কোনো গাড়ি পায় না তখন আলাউদ্দিন নামক এক ব্যক্তির গাড়ি তারা নিয়ে আসে। এই গাড়িতে করে ফালানোর কথা ছিল অনেক দূরে সায়দাবাদ দিকে, যেহেতু দেখছে বাড্ডা নেরুল বাড্ডা হাতিঝিলে একটু অনেক অন্ধকার, সেখানে ফেলে দিয়ে চলে গেছে। যদিও মেহেদীর পরিবারের দাবি দালাল চক্রের খপ্পরে পড়ে মারা গেছে সে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনে থাকলেও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো। গত 10 বছরে মাত্র 3% ধর্ষণ মামলা নিষ্পত্তি হয়েছে। আদালত সংশ্লিষ্টরা বিচারে বিলম্বের জন্য সাক্ষী হাজিরে জটিলতা সহ বিভিন্ন কারণের কথা বলছেন। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন কেবল সাজা কঠোর করলেই হবে না, দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে 2017 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের মামলার বিচার কাজ শেষ হয়নি এখনও। অথচ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এই মামলা শেষ করার কথা 180 দিনের মধ্যে। এসব ট্রাইব্যুনালের বিচার সংশ্লিষ্টরা বলছেন উপযুক্ত সাক্ষী না থাকা, সাক্ষী হাজির না হওয়া, ধর্ষণ মামলা আপোষযোগ্য না হলেও আদালতের বাইরে মীমাংসা, প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, মামলা চালাতে বাদীর অনাগ্রহ বিচার নিষ্পত্তিতে বিলম্বের কারণ। দেখা গেল অনেক সময় সাক্ষী আসলো না, আবার দেখা গেল বাদী বিবাদী দুজনে মিলে এসে বললেন যে আমরা যা করছি সব উভয়ে সম্মতিতে করছি, আসামি খালাস পেলে আমাদের কোনো আপত্তি নাই। এখন আদালতের সিদ্ধান্তের বিষয় তো কোনো পক্ষই প্রভাব সৃষ্টি করতে পারে না, আদালত যা মনে করে তাই রায় দেয়। দোষীরা সাক্ষী দিতে চায় না, এটা একটা কারণ। আর অনেক সময় লেনদেনও আপোষ হয়, বিভিন্নভাবে প্রভাবিত হয়ে, সেটা রাজনৈতিকভাবে বা আর্থিকভাবে সামাজিকভাবে প্রভাবিত হয়ে লেনদেন হয়। মানবাধিকার কর্মীরা বলছেন গত 10 বছরে মাত্র 3% ধর্ষণ মামলা নিষ্পত্তি হয়েছে। এগুলোর মধ্যে ভুক্তভোগীদের পক্ষে রায় গেছে মাত্র 0.4%। 98.64% আসামি খালাস পেয়েছে। সাজা হয় মাত্র 1.36% আসামির। তারা বলছেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বড় বিষয় নয়, জোর দিতে হবে মামলা দ্রুত নিষ্পত্তিতে। ধর্ষণের শিকার নারী যাতে ধর্ষকের মুখোমুখি না হয়ে ভিডিওর মাধ্যমে সাক্ষী দিতে পারে, ওইসব জায়গায় আমাদের নজর দিতে হবে। কিন্তু মৃত্যুদণ্ড ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করার পথ সুরাহা করবে না। দ্রুত বিচার এবং শাস্তির বিধান করা, এবং শাস্তিটা যদি যাবজ্জীবন হয় তাহলে আমৃত্যু যাবজ্জীবন, আমৃত্যু কারাবাস, এটা যাতে বোঝানো হয়। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী সারা দেশের 101টি ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 1,65,327টি মামলা বিচারাধীন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ মামলার বাদী সম্পর্কে মানহানিকর মন্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে করা হয় মামলাটি। 29 নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল। এর আগে নূর সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ এনে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। এবার শুধু নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করলেন তিনি। মামলায় উল্লেখ করা হয়, সম্প্রতি ফেসবুক লাইভে এসে নুরুল হক নূর ধর্ষণের মামলা করা ওই ছাত্রীকে দুশ্চরিত্রা বলেন, যা অপমানজনক এবং উস্কানিমূলক। এতে সুনাম ক্ষুণ্ণ ও মানহানি হয়েছে অভিযোগ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি। এবার জানাবো খেলার খবর, তবে খেলার খবরের আগে জানাতে হবে শিরোনাম। বিসিবি প্রেসিডেন্টস কাপে কাল তামিম নাজমুল একাদশের লড়াই, ফর্ম ধরে রাখতে চান হৃদয়। কাল ক্লাবের সঙ্গে বসছে লীগ কমিটি, হবে ফুটবলারদের আগামী মৌসুমের পাওনার ফয়সালা।
প্রেসিডেন্টস কাপের প্রথম 2 ম্যাচের পারফরম্যান্সে প্রশ্নবিদ্ধ ব্যাটসম্যানদের সামর্থ্য। আর্দ্র কন্ডিশন কাজে লাগিয়ে আলো ছড়াচ্ছেন পেসাররা। রানে ফেরার মিশনে সঠিক অ্যাপ্রোচে গুরুত্ব দিচ্ছেন নাজমুল একাদশ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। কাল আসরের তৃতীয় ম্যাচে তামিম একাদশের বিপক্ষে মাঠে নামবে নাজমুল একাদশ। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। খেলার মাঝে বৃষ্টির উৎপাত কার ভালো লাগে? বুধবারের প্রস্তুতিতেও বৃষ্টি হানা দিয়েছে বারবার। বর্ষণে কম বেশি বিরক্ত সবাই, তবে পেসারদের কথা আলাদা। টানা বিশ্রামে প্রস্তুত উইকেট, সে সাথে আর্দ্র কন্ডিশন কাজে লাগিয়ে প্রেসিডেন্টস কাপের প্রথম পর্বে দাপট পেসারদের। প্রথম 2 ম্যাচে পড়া 31 উইকেটের 19টি ভাগাভাগি করে নিয়েছেন পেসাররা। আবহাওয়ার পূর্বাভাসে এটা বোঝা যাচ্ছে ব্যাটসম্যানদের দুর্ভোগ শেষ হচ্ছে না খুব দ্রুত। পেসারদের দাপটের আসরে বাড়তি আলো শান্ত একাদশে। আলামিন তাসকিন জুটি জমেছে বেশ। পেস অ্যাটাককে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে নেটে রাহির পারফরমেন্সে। এখানে প্রত্যেকটা ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে এবং খুব হার্ড ম্যাচ হবে আসলে। আমাদের তামিম ভাইদের সঙ্গে খেলা, তামিম ভাইয়ের অনেক হার্ড সাইড, মুস্তাফিজ ভাই আছে, অনেক ভালো ভালো বোলার আছে ওখানে। তো আসলে আমাদের নিজের দিকটা আমরা ফোকাস রাখতেছি। পেসারদের ছন্দ সত্ত্বেও উদ্বেগ মিডল অর্ডারের ফর্মে। প্রস্তুতি ম্যাচের পর 50 ওভারের ক্রিকেটেও নিষ্প্রভ মুশফিকুর রহিম। আমাদের টিমে সব থেকে এক্সপিরিয়েন্স, বাংলাদেশের সব থেকে এক্সপিরিয়েন্স এবং ভালো ব্যাটসম্যান মুশফিক ভাই আছে। আসলে উনি বাংলাদেশের ডিপেন্ডেবল এবং ওনার মতো একটা প্লেয়ার আমাদের টিমে থাকা মানে আমাদের এমনি আমরা কনফিডেন্স পাই ইয়াং প্লেয়াররা। তো আশা করি মুশফিক ভাই খুব তাড়াতাড়ি ভালো ইনিংস খেলবে। পেসারদের দাপটের টুর্নামেন্টে প্রশ্ন উঠেছে টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্সে। মুমিনুল রিয়াদের ইনিংসের কথা বাদ দিলে প্রথম 2 লো স্কোরিং ম্যাচে যা কিছু প্রতিরোধ লোয়ার মিডল অর্ডারে। অনুপস্থতা আর টানা বর্ষায় কাজটা কঠিন হয়ে যাচ্ছে। ভাগ্য পরিবর্তনে উইকেটের পাশাপাশি আকাশের দিকেও তাকাতে হচ্ছে ব্যাটসম্যানদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল ফুটবলারদের নতুন মৌসুমের পাওনার ইস্যুতে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবে পেশাদার লীগ কমিটি। বাফুফে সভাপতির প্রতিশ্রুত চুক্তির 40% অর্থ দেওয়ার কিছু ক্লাব রাজি থাকলেও অনেক ক্লাবের আছে আপত্তি। ফলে এই সভা থেকেও শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসা নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে। নির্বাচনের আগে সবশেষ লীগ কমিটির মিটিংয়ে নতুন মৌসুম শুরু সহ প্রিমিয়ার লিগের নিয়মকানুন সম্পর্কে এসেছিল বেশ কিছু সিদ্ধান্ত। সুরাহা হয়েছিল খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টিও, তবে তাতে সন্তুষ্ট হতে পারেনি খেলোয়াড়রা। নির্বাচনের পর এবার ফুটবলারদের সঙ্গে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের মতবিনিময়ে এসেছে নতুন প্রতিশ্রুতি। লীগ কমিটির মিটিংয়ে নতুন মৌসুমে 20 থেকে 25% পারিশ্রমিকের প্রস্তাবনা থাকলেও সভাপতি আশ্বাস দিয়েছেন 40% দেয়ার। তবে সেখানে আপত্তি আছে অনেক ক্লাবের। উনি সিদ্ধান্ত দেন নাই, উনি বলছেন যাতে 40% পেতে পারেন উনি লীগ কমিটিকে বলবেন। যদি আমাদের সব ক্লাবের সক্ষমতা থাকতে হবে, শুধু 2-1টা ক্লাবের সক্ষমতা দেখলে কিন্তু এই 13টা টিম নিয়ে যে প্রিমিয়ার লিগ হয় এটা কিন্তু তা না। আমাদের বাস্তবমুখী হতে হবে এখানে। আমি আমার ক্লাবের বলতে পারি আমাদের জন্য খুবই কষ্টকর হবে এটা। এরা কিন্তু চূড়ান্ত হয়েছিল বিষয়টা এমন, আমাদের কাছে লিখিত একটা প্রস্তাব নেওয়া হয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম 25% দেওয়ার মতো একটা কমিটমেন্ট। ঠিক না, একটা প্রস্তাব বলা যেতে পারে। পরবর্তীতে মিটিং হয়ে এটা চূড়ান্ত হওয়ার কথা ছিল। করোনা মহামারীতে আর্থিক সংকটে বেশিরভাগ ক্লাব, যার কারণে মৌসুম শুরুর আগে হয়েছে কয়েক দফা আলোচনা, কিন্তু কিছুতেই যেন সমাধানের পথ খুঁজে পাচ্ছে না বাফুফে। তাহলে কি 3 পক্ষ মিলে হবে আরও একটি মিটিং? ম্যাক্সিমাম টিম যদি এটা মেনে নেয় মোহামেডান কিন্তু সেটা মানতে হবে। সুতরাং ইম্পসিবল এমন কোনো শব্দ বলা, ক্রিয়াঙ্গনে ইম্পসিবল দিয়ে কাজ হয় না। এখানে বাজেট থাকতে হয় অবারিত, এখানে আগ্রহ থাকতে হয় অবারিত, সব কিছু এখানে আসলে লিমিটের বাইরে নিয়ে কাজ হয়। এক এক ক্লাবের এক এক রকম বক্তব্য থাকে, আর ফুটবলার যারা আছেন এক একজনের আসলে অবস্থা কিন্তু এক এক রকম, এক একজনের পজিশন এক রকম থাকে। কেউ জাতীয় দলে খেলছে তার এক ধরনের অবস্থান থাকে, যারা কেবল এন্ট্রি লেভেলের যারা রুকি আছে ওদের এক ধরনের অবস্থান থাকে। কারণ এটা কিন্তু ডিসিশনভাবে নেওয়া মুশকিল। বৃহস্পতিবারের মিটিং থেকে ফুটবলারদের পাওনার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। যদি তা না হয় তখন 3 পক্ষের যৌথ মিটিং ছাড়া আর কোনো পথ থাকবে না। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাউল হক। আসন্ন জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজই হবে নির্বাচক হিসেবে তার শেষ সিরিজ। তবে হেড কোচের দায়িত্ব চালিয়ে যাবেন মিসবাহ। গত 1 বছর কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব একই সঙ্গে চালিয়ে গেছেন সাবেক এই অধিনায়ক। ইংল্যান্ড সফরেও দ্বৈত ভূমিকায় ছিলেন 47 বছর বয়সী মিসবাহ, কিন্তু
চাপ সামলাতে না পেরে নিজেই সরে দাঁড়িয়েছেন। নতুন নির্বাচক নিয়োগের আগ পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। সামনে জানুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে 2 টেস্ট ও 3 টি-20 খেলবে পাকিস্তান। আগামী বছর নভেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান। সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে মেন ইন গ্রিন। আগামী 24 মাসের জন্য ফিউচার ট্যুর প্রোগ্রাম FTP প্রকাশ করেছে পিসিবি। বাবর আজম, আজহার আলীদের ব্যস্ত সূচি শুরু হবে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। FTP অনুযায়ী 2 এশিয়া কাপ ও 1 টি-20 বিশ্বকাপ ছাড়াও আছে 10টি দ্বিপাক্ষিক সিরিজ। তবে বাংলাদেশের বিপক্ষে স্থগিত 1 টেস্ট ও 1 ODI জায়গা পায়নি পিসিবির FTPতে। দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 13 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,593 জনের। 109টি ল্যাবে 24 ঘন্টায় 14,411 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,684 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.69%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,82,959 জনে। সুস্থ হয়েছেন আরও 1,576 জন। এ নিয়ে মোট সুস্থ 2,97,449 জন। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। ব্ল্যাক হোল গিলে নিচ্ছে নক্ষত্র। চূর্ণ বিচূর্ণ সেই নক্ষত্র থেকে ছড়াচ্ছে আলো। আর মহাজাগতিক ঘটনা ঘটেছিল প্রায় 21.5 কোটি বছর আগে। সম্প্রতি টেলিস্কোপে এই ঘটনার দেখা পান ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি বিজ্ঞানীরা। এ বিষয়ে প্রতিবেদন দেখবেন সংবাদের শেষ অংশে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিনই অভিযান চালাবে মৎস্য বিভাগ, প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ড। ইলিশ শিকার থেকে বিরত রাখতে প্রণোদনা হিসেবে চাল বিতরণ সহ ব্যাপক কর্মসূচি নিয়েছে মৎস্য বিভাগ। আশ্বিন মাসের অমাবস্যা এবং ভরা পূর্ণিমায় মা ইলিশ প্রচুর ডিম ছাড়ে। মা ইলিশ যাতে অবাধে ডিম ছাড়তে পারে এজন্য আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশের 6টি অভয়াশ্রমে বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা। এছাড়া এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় এরই মধ্যে নৌকাসহ সরঞ্জাম তীরে উঠেছে চাঁদপুর, লক্ষ্মীপুর, বরগুনা ও ভোলার জেলেরা। এই অবসরে জাল আর নৌকা মেরামত করবেন তারা। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় কর্মহীন হয়ে পড়া জেলেদের অভিযোগ, প্রতি বছরই চাল পান নিষেধাজ্ঞা শেষে, যা তাদের কোনো উপকারে আসে না। এছাড়া বরাদ্দের চাল বিতরণে অনিয়মের অভিযোগও তাদের। অনেক সময় দেখি তারা ব্যবসায়ী করে হেরা চাল পায়, আমরা চালটা পাই না। চালটা যখন অবরোধ দেয় তখন দিলে আর কি ভালো হয়, অভাবটা দূর হয়। তখন তো আমরা বসা থাকি, কাজ কাম নাই। সরকার সহায়তা করে, সরকারের দেয় এমপির কাছে, এমপিরা দেয় নেতার কাছে, ছোট ছোট নেতারা এটা ভাগ করে খেয়ে নেয়, কয় আমরাই জেলিয়া। জেলেদের সহায়তার ক্ষেত্রে কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা রাতে দিনে 24 ঘন্টা
4টি করে টিম আমরা রোস্টার করে আমরা নদীতে অবস্থান করব, যাতে করে অসাধু জেলেরা মা ইলিশের এই প্রজননের সর্বোচ্চ মৌসুমে যাতে কোনো ক্রমেই আমাদের জাতীয় মাছের প্রজননকে ব্যাহত করতে না পারে। ইলিশ শিকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের নিয়ে সভা এবং নদীতীর এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা 2 মাস পর করোনায় দৈনিক মৃতের সংখ্যায় ভারতকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় 5,000-এর প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 3,13,000 মানুষ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 10,90,000-এর বেশি। মোট আক্রান্ত 3,83,00,000 ছাড়িয়েছে। দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে ইউরোপের যুক্তরাজ্য, চেক রিপাবলিক, ইতালিতে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। কিন্তু যুক্তরাষ্ট্রের 30 রাজ্যে করোনার বিস্তার বাড়লেও নেই তেমন কোনো পরিকল্পনা। মঙ্গলবার টানা 2 মাস পর দৈনিক মৃতের সংখ্যায় আবারও ভারতকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। মারা গেছে 784 জন। নতুন শনাক্ত হয়েছে 49,000 রোগী। অক্টোবরের শুরু থেকে দৈনিক আক্রান্তের হার বাড়ে যুক্তরাষ্ট্রে। এদিকে ভারতে কমেছে দৈনিক আক্রান্তের হার। নতুন রোগী মিলেছে 63,000, মারা গেছে 723 জন। যুক্তরাজ্যে মিলেছে 17,000 রোগী। বিস্তার বাড়ায় চেক রিপাবলিকে 3 সপ্তাহের আংশিক লকডাউন জারি করা হয়েছে। নভেম্বরের 2 তারিখ পর্যন্ত বন্ধ থাকছে দেশটির স্কুল, রেস্তোরাঁ ও বার। নেদারল্যান্ডসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ফ্রান্সে 13,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। প্যারিসের 90% আইসিইউতে করোনা রোগী ভর্তি আছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সংক্রমণ কমাতে বুধবার নতুন পদক্ষেপের ঘোষণা দিবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। ইতালিতে গত 24 ঘন্টায় 5,000 রোগী মিলেছে। সংক্রমণ ঠেকাতে আগামী 30 দিন পারিবারিক অনুষ্ঠান বাতিল সহ মধ্যরাতে বার ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আর্জেন্টিনায় একদিনে 13,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। রাশিয়ায় 14,000 রোগী মিলেছে। কিন্তু অর্থনীতি বাঁচাতে লকডাউন জারির পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলিপাইনে 20 দিনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে মঙ্গলবার। মিলেছে 3,500 রোগী। দেশটিতে এ পর্যন্ত 11,000 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির বিভিন্ন জায়গায় বর্তমানে চিকিৎসক সংকট দেখা দিয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজতন্ত্র বিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। রাজধানী ব্যাংককে রাজার বাসভবন ঘেরাও করার পরিকল্পনা বিরোধীদের। পরিস্থিতি বিবেচনায় শহর জুড়ে মোতায়েন হয়েছে বাড়তি পুলিশ। গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে ব্যারিকেড। আগস্টে রাজপরিবারের ব্যয় কমানো এবং রাজপরিবারকে রাজনীতিতে না জড়ানোর আহ্বানে অভূতপূর্ব সমাবেশ হয়। ওই দাবির পক্ষে সমর্থন জানাতে আহ্বানও জানানো হয় সমাবেশে। এদিকে এই সমাবেশের বিরুদ্ধেও কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন রাজতন্ত্রের পক্ষের জনগণ। উদ্ভূত পরিস্থিতিতে ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 20 দিন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জোর প্রচারে ব্যস্ত দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। করোনা আক্রান্ত হওয়ায় 10 দিন প্রচার থেকে দূরে থাকার ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে এমন রাজ্যগুলোতে নিজের অবস্থান জোরদারে ব্যস্ত জো বাইডেনও। ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে আবারও করোনা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাকে তুলে ধরেন ডেমোক্র্যাট প্রার্থী। বলেন, বয়স্ক ভোটারদের নিরাপত্তা ইস্যুতে কোনো পদক্ষেপই নেননি রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। 2016 সালে ফ্লোরিডায় খুব অল্প ব্যবধানে জয় পান ট্রাম্প। সেবারের নির্বাচনেও বড় ভূমিকা পালন করেছিলেন বয়স্ক ভোটাররা। তাই এবার সেই ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টায় বাইডেন। বিভিন্ন জরিপ অনুযায়ী ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট এগিয়ে আছেন তিনি। তবে ফ্লোরিডার মতো দোদুল্যমান রাজ্যগুলোতে এই ব্যবধান কম। ব্ল্যাক হোল গিলে নিচ্ছে নক্ষত্র। চূর্ণ বিচূর্ণ সেই নক্ষত্র থেকে ছড়াচ্ছে আলো। আর মহাজাগতিক এক ঘটনা ঘটেছিল প্রায় 21.5 কোটি বছর আগে। সম্প্রতি টেলিস্কোপে এই ঘটনার দেখা পান ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির বিজ্ঞানীরা।
আশপাশের সবকিছুই নিজের মধ্যে টেনে নেয় ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। সায়েন্স ফিকশনে হরহামেশা ঘটলেও বাস্তবে নক্ষত্র গিলে খাওয়ার দৃশ্য বিরল। আর বিরল এই ঘটনাই ট্রাইডাল ডিসরাপশন ইভেন্ট নামে পরিচিত। কোনো নক্ষত্র ব্ল্যাক হোলের কাছাকাছি চলে এলে এক পর্যায়ে তা চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় পরিণত হয়, হারিয়ে যায় অন্ধকার সেই গহ্বরে। এ সময় সেখানে তৈরি হয় তড়িৎচুম্বকীয় আবেশ, যা স্থায়ী হতে পারে কয়েক মাস। আর এই ঘটনা এত দ্রুত ঘটে যে পর্যবেক্ষণের সুযোগই থাকে না। সম্প্রতি মহাজাগতিক সেই ঘটনার প্রমাণ পেলেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় 21.5 কোটি আলোকবর্ষ দূরের অঞ্চলে টেলিস্কোপে ধুলার আবরণ দেখতে পান তারা। কৃষ্ণগহ্বরে হারিয়ে যাওয়ার আগে নক্ষত্র ভেঙে এই ধুলোর সৃষ্টি। ওই নক্ষত্রটির আয়তন সূর্যের সমান, ওজনে 10 লাখ গুণ ভারী। বিরল এই মহাজাগতিক ঘটনা মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এসব তথ্য বিশ্লেষণে অদূর ভবিষ্যতে উন্মোচন হবে কৃষ্ণগহ্বরের রহস্য। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টার বাংলাদেশে আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।